ভ্রমণ একটা নেশা, ভীষণ ভালো লাগা। বেড়ানো, সে দুজনেই হোক কি অনেকে মিলে, নতুন জায়গা ঘোরার আনন্দই আলাদা। পরিবারের সাথে ঘোরার মজা একরকম, আবার বন্ধুদের সাথে তা একদম অন্যরকম। কিন্তু একসাথে দীর্ঘদিন বসবাস করা প্রতিবেশীদের সাথে ভ্রমণের মজা এবারই আমার প্রথম। তাই সদল বলে ডে আউটে গিয়ে কি মজা করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি বা তার বিশেষত্ব, সেই সব নিয়েই থাকছে এবারের পর্ব। নমস্কার, আমি মৌসুমি আবারও চলে এসেছি আমার স্টোরি লাইনে নতুন একটা উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ নিয়ে। এমন উইকেন্ড ট্যুরের আপডেট পেতে আর নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে আমার স্টোরি লাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবারে শীতের আয়ু কম হলেও ঘোরাঘুরি চলছে নিরন্তর। হঠাৎ করেই বসন্তের হাওয়ার হাতছানি সরিয়ে উত্তুরে হাওয়া আবার ফিরেছে গুটি গুটি পায়ে। তাই রবিবার 9 ফেব্রুয়ারি ডে আউটটা দারুণ জমেছিল। বহু বছর পর আবারও আন্দুল নিউ টাউন রুটের বাসে পাড়ার সকলের সাথে হই হই করে যাওয়া। নারকেল ফাটিয়ে যাত্রার শুভারম্ভ করলেন আমাদের প্রতিবেশী চন্দনদা। ঠিক সকাল 8টায় গাড়ি ছাড়ল। এখনকার গন্তব্য পূর্ব মেদিনীপুরের তমলুক থানা। অনেক পরিচিত মানুষের মাঝে বেশ কিছু মুখ ছিল অপরিচিত, কিন্তু খুব বেশি সময় লাগেনি তাদের সাথে মিশে যেতে। আন্দুল রানীহাটি হয়ে কোলাঘাট ব্রিজ পেরিয়ে বাস চলেছে তমলুকের পথে। তার আগেই গাড়িতে ব্রেকফাস্ট প্যাক করে দেয়া হয় হাতে হাতে। ব্যবস্থাপনায় চন্দনদা, বিশ্বনাথদা আর আমাদের বাপি। হাতে চলে আসে ব্রেড, কলা আর মিষ্টি। ব্রেকফাস্ট কমপ্লিট হতেই দেখি কাকিমা পানের কৌটো খুলে বসেছেন। এবারে সফরে কাকিমার পাশের সিটটাই আমার। দেখি এক বাক্স পান সেজিয়ে লবঙ্গ দিয়ে আটকে সারাদিনের ব্যবস্থা একেবারে পাকা করে এসেছেন। এবারে আমাদের ঘোরাঘুরির মেনুতে আছে পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গা। তমলুকে বর্বভীমা মন্দির হয়ে রূপনারায়ণের তীর ঘুরে তমলুক রাজবাড়িতে একটু উঁকি ঝুঁকি দিয়ে সোজা মহিষাদল রাজবাড়ি। ফেরার পথে গেঁওখালি ত্রিবেণী সঙ্গম ঘুরে বাড়ি ফেরা। তমলুক থানার সামনে গাড়ি থেকে নেমে টোটোতে চললাম বর্গভীমা মন্দির। মন্দিরটি বহু প্রাচীন কালীমাতার মন্দির। কথিত আছে 51 পীঠের প্রথম শক্তিপীঠ এটি। বাজার বলে জায়গাটা বেশ জনবহুল। বর্গভীমার এন্ট্রান্স। মন্দির গাত্রের কাজ দেখে মন্দিরটি তৈরির সময়কাল মনে করা হয় দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দী। প্রাচীন ভারতের তাম্রলিপ্ত বন্দর শহরে প্রতিষ্ঠিত এই মন্দিরে দেশমাতৃকাকে স্বাধীন করার শপথ গ্রহণ করেন বহু বিপ্লবী। বিপ্লবী ক্ষুদিরাম বসু নিয়মিত আসতেন এই মন্দিরে। আগে বড়ির প্রচলন ছিল। দেখলাম সেই স্থানটিও। বিশাল লাইন পুজো দেওয়ার। দেখতে পাচ্ছি নানা জায়গা থেকে অনেক মানুষ এসেছেন পুজো দিতে। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে মন্দির প্রাঙ্গণ। একটি জলের কুণ্ড আছে মন্দিরের চাতালের থেকে বেশ কিছু সিঁড়ি নেমে। এখানে বিয়ে পৈতের মতো অনুষ্ঠানও হয় নিয়মিত। গম্বুজাকৃতি মূল মন্দিরটি 60 ফুট উচ্চতার। প্রাচীন মূল মন্দিরটিকে ঠিক রেখে বাইরের নানা অংশে সারানোর কাজ হয়েছে। ও এখানে গাড়ি ওঠানামা করে? হ্যাঁ, 12টার পরে।
মন্দির থেকে বেরিয়ে এবারে চললাম রূপনারায়ণের তীরে। বর্তমানে জল কম থাকায় চড়ার ভাগ বহুদূর বিস্তৃত। এখান থেকে অনেক দূর, ওই যে দূরে দেখা যাচ্ছে রূপলি রেখা, আল বেয়ে অনেকে এগিয়ে আসছে, ওইখান থেকে নদীর দিক থেকে আসছে। এখন যাওয়া মানে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে, এখান থেকেই দেখে নিচ্ছি। ছুটি নদীর কাছের রাস্তা এবড়ো খেবড়ো। সময়ের কারণে প্রথমে যাব না ভেবেও কিছু দূর এগিয়ে আবারও ফিরে আসি। চড়া রোদে উঁচু নিচু নদী খাত বেয়ে এগিয়ে দূরে ওই দেখা যাচ্ছে রূপনারায়ণের রূপলি রেখা। তমলুক রাজবাড়ি। মানে তাম্রলিপ্ত এক সময়ের, এখন ইট বেরিয়ে গেছে, তার ভাঙাচোরা অবস্থা। আজকে তমলুক তদানীন্তন তাম্রলিপ্ত, ইতিহাসের একটি বিশেষ অধ্যায়। খ্রিস্টপূর্ব ৫ম শতকে ময়ূরবংশীয় রাজার হাতে তৈরি এখানকার রাজবাড়ির এই অংশটি বেশ অনেকটা পরে করা। ঐতিহাসিক গুরুত্ব বিচারে ১৯৩৮ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে প্রদেশ কংগ্রেস তমলুকে একটি সভার আয়োজন করে। রাজা সুরেন্দ্র নারায়ণ রায় এই রাজবাড়ির গেটে সুভাষচন্দ্র বসুকে অভ্যর্থনা করেছিলেন। সেই দিয়ে দেখতে গেলে মানে খুবই একটা প্রসিদ্ধ জায়গা এটা। এখান থেকে আটচালা পর্যন্ত হেঁটে যান, সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর মাঠে সভা করেন সুভাষচন্দ্র বসু। সে সময়ে ইংরেজ সরকার তমলুকে সভা করার অনুমতি না দিলে এই বংশের রাজা সুরেন্দ্র নারায়ণ রায় ও তার 2 পুত্র এগিয়ে এসে তাকে রাজবাড়ির চৌহদ্দিতে জায়গা করে দেন। সেই ইতিহাসকে স্মরণ করে প্রবেশপথের সামনের অংশে নেতাজি সুভাষচন্দ্র ও রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের মূর্তি রাখা আছে। এখানেই মহিলারা শঙ্খ বাজিয়ে বরণ করেন নেতাজিকে এবং উপস্থিত সকলকে তিনি তাঁর বক্তৃতার মাধ্যমে ইংরেজ শাসনের বিরুদ্ধে উদ্বুদ্ধ করেন। এর আগেও ১৯৩৩ খ্রিস্টাব্দে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় এই রাজবাড়ির অন্দরে সত্যাগ্রহীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। বাংলা সেই সব মহান ইতিহাসকে সরকারি হেরিটেজ বিল্ডিং এর আওতায় এনে আরও যত্নের সাথে সঠিকভাবে সংরক্ষণ করলে ভারতের একটি মূল্যবান সময়কে ধরে রাখা সম্ভব বলে মনে হয়েছে আমার। আমাদের এই ঘোরাঘুরি আপনারা কিভাবে করবেন, ট্রেনে বা গাড়িতে কোন রুটে যাবেন, সবটাই বলে দেব ভিডিও শেষে। আমাদের ঘরের থেকে এত কাছের এসব জায়গার ঐতিহাসিক গুরুত্ব এতটাই বেশি যে জানলে অবাক হতে হয়। এই মমতাময়ী হোটেল, এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ির কাছে কিছুটা দূরে। তা আমরা অনেকে এসেছি, খাবারও নেই আর খাবার সেভাবে সাফিসিয়েন্ট নেই আর কি রাজবাড়িতে। সেই জন্য আমরা একটা হোটেলে ভাত মাছ চিকেন সব কিছুই অ্যাভেলেবেল, এখান থেকে খেলাম। লাঞ্চ সেরে চলে এলাম মহিষাদল রাজবাড়িতে। এই রাজবাড়িটি নতুন আর বেশ সাজানো গোছানো। ভেতরে ঢোকার এন্ট্রি ফি 20 টাকা। কলকাতা থেকে 120 কিলোমিটার দূরত্বে তমলুক মহকুমাতেই প্রায় 70 একর জমি নিয়ে এই মহিষাদল রাজবাড়ির চৌহদ্দি। বাইরের অংশে সাদার সাথে সোনালী রঙের মিশেল। রীতিমতো যত্নের সাথে এটির দেখাশোনা হয়। নতুন রাজবাড়ির সামনের প্রশস্ত মাঠে একটা কামান রাখা, মাঠে বেশ কিছু চেয়ার রাখা যাতে রাজকীয় ছাপ। ছবি তোলার জন্য জায়গাটি আদর্শ। গাছে ঘেরা সুন্দর পরিবেশ। ষষ্ঠদশ শতকে ভারতের শাসনভার যখন সম্রাট আকবরের হাতে, তখন তার সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জনার্দন উপাধ্যায়কে ব্যবসার কাজে বারবার আসতে হতো মহিষাদলে।
রাজা উপাধিপ্রাপ্ত মহিষাদল রাজবাড়ির প্রতিষ্ঠাতা এই জনার্দন উপাধ্যায়ের পর ওনার উত্তরসূরিরা হন পরবর্তী রাজা। এখানেই বসবাস করতেন পরের রাজা ও তার পরিবারবর্গ। বর্তমানে সেটি ভগ্নপ্রায়। পরবর্তীতে বংশানুক্রমে হাত বদলের পর পুত্র সন্তান না থাকায় রাজবাড়ির দখল হস্তান্তরিত হয় বিবাহিত রাজকন্যার পরিবারে। উপাধ্যায় থেকে এই রাজবাড়ি যায় গর্গ বংশে। নতুন এই মহিষাদল রাজবাড়ি তাদেরই তৈরি। বেশ কিছু সিঁড়ি দিয়ে উঠে একতলার লম্বা বারান্দাতে একাধারে রাখা একটা পালকি। এই পালকি চড়েই হয়তো রানীমা নগর ভ্রমণে যেতেন, অথবা রাজা যেতেন শহর পরিদর্শনে। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। লম্বা টানা বারান্দার শেষে রাজার বিশ্রাম কক্ষ, সেখানে সেগুন কাঠের উঁচু পালঙ্ক, বিশাল উঁচু ঘরে মেহগনি কাঠের উঁচু উঁচু দরজা, আসবাবপত্রে রাজকীয় আভিজাত্য। ঘুরে দেখে ফটো তুলে যাই পাশের রাজার হেসেল রেস্টুরেন্টে। এখানে খাবারের ব্যবস্থা আছে। এছাড়া রাজবাড়িতে রয়েছে রাত্রিবাসের ব্যবস্থাও। কেউ চাইলে 1 বা 2 রাত্রি কাটিয়েও যেতে পারেন এখানে বেশ রাজার হালে। থাকার খরচ কত, কি কি সুবিধা পাওয়া যাবে, এসব জানতে ফোন করে নিতে হবে এই নাম্বারটিতে। দেখো পড়ন্ত বেলায় কি সুন্দর লাগছে না, জলে কিরম ছায়া পড়েছে দেখো। ওই তো আমরা ওই দিকটাতেই বোধহয় কোথাও দাঁড়িয়েছিলাম, শর্টকাটে এদিকে এলাম, বুঝেছো তো? দেখছো না তাল শাড়িটা? হ্যাঁ গো, ঠিক বলেছো। এটা মন্দিরের বাইরে, এটা বাবা সত্যি দক্ষিণেশ্বরের মন্দিরের টাইপের। কালী মন্দির নাকি? এই নতুন রাজবাড়ি ঘুরে এবার এলাম মদন গোপাল মন্দিরে। মন্দিরটি স্থাপত্যকাল অষ্টাদশ শতক। 1774 সালে রানী জানকী দেবী এর প্রতিষ্ঠা করেন। রাধাকৃষ্ণের মন্দির প্রাঙ্গণে একাধারে জগন্নাথ দেবের মন্দির, আর একদিকে আছে নাটমঞ্চ। মন্দির স্থাপনের 2 বছর পর 1776 সাল থেকে এখানে বিখ্যাত মহিষাদল রথযাত্রা শুরু হয়। মাঠ, ঝিলের ঘাট, তালসারির রাস্তা গিয়ে মিশেছে পুরনো রাজবাড়ির বারমহলে। এখন বারমহল আর অন্দরমহল ভগ্নপ্রায়। সারানোর কাজ চলছে দেখলাম জোর কদমে। বাইরে থেকে দেখে ছবি তুলে ফিরে আসি রাজবাড়ির মাঠে, যেখানে আমাদের গাড়ি রাখা ছিল। রাজবাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে 3টি নদীর ত্রিবেণী সঙ্গম গেঁওখালি। হুগলি, রূপনারায়ণ আর দামোদরের সঙ্গমস্থল এটি। এর একদিকে হাওড়ার গাদিয়াড়া, আর একদিকে দক্ষিণ 24 পরগনার নূরপুর। কিভাবে করবেন এই ট্যুরটি? গাড়িতে কোলাঘাট মেচেদা হয়ে কোলাঘাট হলদিয়া রোড ধরে পৌঁছতে হবে তমলুক। সেখান থেকে গাড়িতে 18 কিলোমিটার গিয়ে মহিষাদল। ফেরার পথেও মেচেদা হয়ে ফেরা। আর যারা ট্রেনে যেতে চান তাদের জন্য হাওড়া থেকে হলদিয়াগামী যে কোনো ট্রেনে তমলুক স্টেশনে নেমে টোটোতে বর্গভীমা আর তমলুক রাজবাড়ি ঘুরে চলে যান মহিষাদল। মহিষাদল স্টেশন থেকে মিনিট 10 হলেও সতীশ সামন্ত স্টেশন থেকে টোটোতে মিনিট 5 দূরত্ব এই মহিষাদল রাজবাড়ি। সারাদিনের শেষে পাঁচের মধ্যেই নাচে গানে হুল্লোড়ে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।